আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি সাব্বির আইসিটি একাডেমির পক্ষ থেকে। আমি সাথে রয়েছি সাব্বির নূর এবং আমাদের আজকের বিশেষ লাইভ ক্লাসটি হচ্ছে আজকে শুরু। এবং আজকে থেকে আমরা তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অংশটুকু শুরু করব এবং এখান থেকে পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি অধ্যায়ের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সাথে সৃজনশীল এবং এমসিকিউ গুলো সলভ করে ফেলবো। এবং এই ক্লাসটি একেবারে আইসিটিতে যারা একেবারে নতুন এবং আইসিটি প্রথম থেকে গোছানোভাবে শিখতে যাচ্ছে তাদের জন্য খুবই উপকৃত হবে। এবং এইখান থেকে আশা করা যায় যে সামনের তোমাদের যে পরীক্ষা রয়েছে, কলেজের পরীক্ষা বা বোর্ড পরীক্ষা, সেই পরীক্ষায় তোমরা কমন পারবে। এবং কে কোথায় থেকে এই ক্লাসটি দেখছো আমাকে একটু জানিয়ে দাও। এবং তোমরা এই ক্লাসটি অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দাও, জানতে সবাই একত্রে ক্লাসটি দেখতে পারে। এবং দারুণ একটি ক্লাস হতে যাচ্ছে আজকের ক্লাসটি আমরা দেখতে পাচ্ছ আমাদের ক্লাসটি এত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তোমাদের জন্য, যাতে হচ্ছে তোমরা পরীক্ষায় যেন ইজিলি তোমরা যেভাবে প্রশ্ন আসবে হুবহু প্রশ্ন যেন কমন পড়ে এবং তোমরা যেন সঠিকভাবে সেটি উত্তর করতে পারো। এবং আজকে কিন্তু সবার কমেন্ট দেখবো এবং আজকে কিন্তু অনেক এমসিকিউ আছে, সেই এমসিকিউ গুলো কিন্তু সলভ করাবো। তোমরা দ্রুত জয়েন হয়ে ফেলো এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা হচ্ছে বর্তমানে পড়াশোনা করছে বিভিন্ন কলেজে, সবাইকে একটু মেনশন দিয়ে জানিয়ে দিতে পারো, যাতে এই আইসিটির যে প্রথম থেকে কিভাবে শুরু করতে হয় সেই বিষয়ে যেন সে বুঝতে পারে। যে প্রথম থেকে কিভাবে ওকে, আমাদের মাঝে ইতিমধ্যে তোমরা যুক্ত হয়ে গেছো, সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও। আমাদের সাথে তুহিন রয়েছে, জ্যোতি রয়েছে এবং ফাইমা রয়েছে, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি এই ক্লাসে। এবং আজকের এই ক্লাস থেকে তোমরা যা যা শিখতে পারবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আমাদের ক্লাসটি আমি শুরু করি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং তোমরা ভালো মতো আইসিটি শিখতে পারলে আমি আরো ভালো থাকি সবসময়। এবং তোমাদের আজকের কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে, সেই বিষয়টি দেখে আমি তোমাদের ক্লাসটি সম্পন্ন করাবো। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শুরু করি। আজকের ক্লাস থেকে তোমরা যা যা শিখতে পারবে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কি বা কাকে বলে, এটা হচ্ছে ক নাম্বারের প্রশ্ন হুবহু চলে আসে। এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি কি ও ব্যাখ্যা করো, এটি ক নাম্বারে আসে সংজ্ঞা এবং খ নাম্বারে আসে হচ্ছে ব্যাখ্যা। এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি ও ব্যাখ্যা করো, ক নাম্বারে সংজ্ঞা আসবে, খ নাম্বারে ব্যাখ্যা আসবে। এবং বাইনারি, ডিসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কি, ক নাম্বারের জন্য তোমাদের প্রশ্ন আসবে। এবং এখানে দেখো অঙ্ক ও সংখ্যা কি, এটা ক নাম্বারের প্রশ্নটা আসে। এবং রেডিক্স পয়েন্ট কি, এটা ক নাম্বারে সংখ্যাটা তোমাদের আসবে। বেস বা ভিত্তি কি, ক নাম্বারের জন্য এই সংখ্যাটা পাবা তোমরা। 3 ভিত্তিক, 5 ভিত্তিক, 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি, ক নাম্বার ও খ নাম্বার পাবা। কোন একটি সংখ্যা সঠিক কিনা সেটা ব্যাখ্যা করে, এটা খ নাম্বারে আসে। 1 থেকে 30 পর্যন্ত বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি লেখো, এগুলো এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা ভালো করে এগুলো পাবা। তো আজকের ক্লাসটা বেসিক্যালি আমরা অনেকগুলো সংজ্ঞা পেতে যাচ্ছি এবং প্রত্যেকটা বিষয়ের বেসিক থেকে আমরা ধারণা ইনশাল্লাহ নিব। এবং এই ক্লাসের মধ্যে তোমাদের অনেকগুলো এমসিকিউ আমরা সলভ করব, যাতে হচ্ছে এমসিকিউর বিষয়টা এখান থেকেই কভার হয়ে যায়। তো চলো আমরা শুরু করি। তো প্রথম যেটি রয়েছে আমাদের সংখ্যা পদ্ধতি কি। তো সংখ্যা পদ্ধতি কি চেনার আগে দেখো সংখ্যা পদ্ধতি প্রকারভেদের মধ্যে একটা বিষয় আছে, সেটা আমি তোমাকে দেখাই, সংখ্যা পদ্ধতিটা শেখাবো। দেখো, আজ থেকে প্রায় 4500 বছর পূর্বে, প্রায় 5000 বছর পূর্বে বলা হয় যে সংখ্যা পদ্ধতিগুলো আবিষ্কার করা হয়েছে। তো পূর্বে যে সংখ্যাগুলো সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো সেটা হচ্ছে তোমার নুড়ি পাথর, মাটিতে দাগ কেটে, চামড়ায় লিখে, তো তোমার সংখ্যাগুলো হচ্ছে নিয়ে গণনার কাজ করা হতো। যখন মানুষ বুঝতে পারছে যে কোন একটা জিনিস কত, মোট কত হবে, গণনা করার প্রয়োজন বোধ করছে, তখনই কিন্তু সংখ্যাগুলো আবিষ্কার করা হয়েছে। আজকের আমাদের যে সংখ্যাগুলা,
প্রাচীনকালে কিন্তু সেই সংখ্যাগুলো একরকম ছিল না, প্রাচীনকালের সংখ্যাগুলো ছিল ভিন্ন। তো সংখ্যাগুলো মূলত কি করা হয়, চিহ্ন বা প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয়। সংখ্যাগুলো কি করা হয়, চিহ্ন বা প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয়। তো সর্বপ্রথমে আমরা যে বিষয়টা জানবো সংখ্যা পদ্ধতি কি। তো যে সকল চিহ্ন বা প্রতীক দিয়ে কোনো সংখ্যা প্রকাশ করা হয় তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এই সংখ্যাটা তোমাদের ক নাম্বারে আসবে। তো তোমরা ক নাম্বারে এই বিষয়টা যদি লিখে দাও তাহলে তোমাদের জন্য সংজ্ঞা হয়ে যাবে। তো সংখ্যা পদ্ধতি কি, আশা করি যে এটা তোমরা বুঝতে পারছো, যে যে চিহ্ন বা প্রতীক দিয়ে কোনো সংখ্যা প্রকাশ করা হয় তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি, বা কোনো সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। তো ক নাম্বারের জন্য জাস্ট এই সিম্পল সংজ্ঞাটা দিতে পারলেই তোমার সংজ্ঞাটা হয়ে যাবে। তো সংখ্যা পদ্ধতির পরবর্তী যে ধাপ থাকে আমাদের সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। তো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমরা যে বিষয়টা বলছিলাম যে প্রাচীন কালের সংখ্যা আর বর্তমানের সংখ্যা টোটালি ভিন্ন। তো প্রাচীন কালের সংখ্যাগুলো দেখো বিভিন্ন ধরনের চিহ্ন দিয়ে আমাদের কি ব্যবহার করা হতো, যেমন হচ্ছে ব্যাঙের চিহ্ন দিয়ে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ বোঝানো হতো একটা ব্যাঙের ছবি দিয়ে। তারপর দেখো একটা আঙ্গুলের ছবি দিয়ে প্রায় হচ্ছে 10,000 বোঝানো হইতো। তো মানুষের ছবি দিয়ে 10 লাখ বোঝানো হইতো। এগুলো হচ্ছে প্রাচীন কালের সংখ্যা পদ্ধতি, হ্যাঁ, বিভিন্ন চিহ্ন বা প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হইতো। তো বর্তমানে কিন্তু এই ধরনের চিহ্ন আর প্রকাশ করা হয় না। বর্তমানে আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর তোমরা যে চিহ্নগুলো দেখতেছো ওইগুলোরে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল কি নন পজিশনাল কি সে বিষয়টা আমি আসতেছি। তোমরা এটা জেনে রাখো যে প্রাচীন কালের যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলো হচ্ছে বিভিন্ন চিহ্নের মাধ্যমে প্রকাশ করা যেত। এখানে তোমরা মানুষের ছবি দেখতেছো, মানুষের ছবি মানে কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 10 লক্ষ মানে একটা মানুষের ছবি। এই ধরনের দেখো অদ্ভুত কি ধরনের চিহ্ন আগে ব্যবহার করা হতো। তারপরে দেখো একটা ব্যাঙের ছবি মানে কি, দেখো এই যে নিচে কিন্তু সংখ্যাটা দেওয়া আছে, একটা আঙ্গুলের একটা মানে কত এটা কিন্তু মানটা দেওয়া আছে। তারপরে এই ধরনের চিহ্ন দিতে পারতেছো, এই যে দেখো চকলেটের মতো, তো এটা হচ্ছে 100 বোঝানো হয়তো, উল্টা করে ইউ এটা হচ্ছে 10 করে বোঝানো হয়তো। এই ধরনের চিহ্ন দিয়ে হচ্ছে প্রাচীন কালের সংখ্যাগুলো মূলত প্রকাশ করা হতো। আর প্রাচীন কালের এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় তোমার নন পজিশনাল বা অস্থানীয় সংখ্যা পদ্ধতি, এগুলোর কোনো স্থানীয় মান নেই। আবার অপর দিকে দেখো আরেকটা কি লিখছি, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, এগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, এগুলোর স্থানীয় মান আমাদের আছে। তো আমরা এই যে যে বিষয়গুলো দেখলাম এখান থেকে আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা মূলত হচ্ছে আমরা লিখবো। আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো এবং হচ্ছে তোমরা দেখতে পারছো। তো আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা ভালো করে আমি তোমাদেরকে লিখে দিব, এটা তোমরা হচ্ছে খাতা কলমে নোট করে নিবে। তো সংখ্যা পদ্ধতি প্রকারভেদ, সংখ্যা পদ্ধতি আমি একটু লিখে বুঝাচ্ছি তোমাদেরকে। সংখ্যা পদ্ধতি, তো সংখ্যা পদ্ধতি আমরা দেখলাম কিছু চিহ্ন মাধ্যমে সংখ্যা প্রকাশ করা যায়, সেইগুলোকে বলা হয় নন পজিশনাল বা অস্থানীয় সংখ্যা পদ্ধতি। এবং আরেকটা আছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে সংখ্যা পদ্ধতি মূলত কয় প্রকার, তোমরা কি লিখবা, সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে দুই প্রকার, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি দেখো, তাহলে সংখ্যা পদ্ধতি কয় প্রকার আমরা বুঝলাম। সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটা পজিশনাল একটা হচ্ছে নন পজিশনাল। এই পজিশনাল শব্দের অর্থ হচ্ছে স্থানীয়, এটাকে স্থানীয় সংখ্যা পদ্ধতিও বলা হয়, স্থানীয় সংখ্যা পদ্ধতি। এবং এই নন পজিশনালকে আর একটা নামে বলা হয় অস্থানীয় সংখ্যা পদ্ধতি, অস্থানীয় সংখ্যা পদ্ধতি। এই বিষয়টুকু ক্লিয়ার আমাদের? সবাই একটু কমেন্ট করে জানাও যে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, পজিশনাল এবং নন পজিশনাল, এই বিষয়টা কি আমরা কি বুঝতে পারছি কিনা। তো আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে, রোমান, মিম, তানিয়া, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তোমরা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবে এবং তোমাদের যদি কোনো কিছু না বুঝতে পারো অবশ্যই সাথে সাথে কমেন্ট করে জানাবে আমাকে।
ওকে, আসো এই পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমি তোমাদেরকে আরেকটি এক্সাম্পলের মাধ্যমে বুঝাচ্ছি। সেটাই হচ্ছে, দেখো যদি আমরা লিখি 100, এটা কি 100, তাই না? আমরা যদি বলি, দেখো তো দুইটাই কিন্তু তিনটা চিহ্ন ব্যবহার করা হয়েছে, 100 ব্যবহার করা হয়েছে, এখানে রোমান সংখ্যায় 3 তিনটা চিহ্ন ব্যবহার করা হয়েছে, এখানেও তিনটা চিহ্ন, এখানেও তিনটা চিহ্ন। এখন যদি বলি যে তিনটা চিহ্নর মান কি এক, কি বলবা বলো? অথবা আমরা আবার বলতে পারি এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতকের ঘর। এখন রোমান সংখ্যা কি বলা যায় এটা একক, এটা দশক, এটা শতক? বলা যায় বলো? রোমান সংখ্যা কি আমরা বলতে পারবো একক, দশক, শতক? বলা যায় না, যেহেতু এটা হচ্ছে অস্থানীয় বা নন পজিশনাল, এর জন্য বলা যাচ্ছে না। আর এটা কি দেখো, এটা হচ্ছে স্থানীয় বা পজিশনাল, এর জন্য এটাকে বলা যাচ্ছে একক, দশক, শতক, এভাবে আমরা বলতে পারতেছি। তাহলে যে সকল সংখ্যা পদ্ধতির স্থানে মান থাকে, দেখো যে সকল সংখ্যা পদ্ধতির স্থানে মান থাকে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে সকল সংখ্যা পদ্ধতির স্থানে মান থাকে না তাকে বলা হয় নন পজিশনাল। কিভাবে বুঝলাম? এই যে এটাকে একক, দশক, শতক বলা যাচ্ছে, এটাকে একক, দশক, শতক বলা যাচ্ছে না, সিম্পল এইটুকুই মনে রাখো। তারপরে তুমি যদি এই চিহ্নটা দাও, দেখো তো এই চিহ্নটা চিহ্ন কিনা? আমরা ট্যালি সংখ্যা পড়ে আসছি, তাই না? আমাদের 9, 10-এ যারা পড়াশোনা করছে ট্যালি সংখ্যা পড়ে আসছি, ট্যালি সংখ্যার মধ্যে কিন্তু এই ধরনের সংখ্যা ছিল। এই সংখ্যাকে কি বলা যায়? এটা একক, এটা দশক, এটা শতক, এটা কখনো শুনছো? বলা যায় না, কারণ এটা নাই, কারণ এটার কোনো স্থানীয় মান নাই, এগুলোর কোনো স্থানীয় মান নাই। তো আমাদের যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান থাকে না সেগুলোকে বলা হয় নন পজিশনাল। আমি যদি লিখি V5, এটা কি পজিশনাল না নন পজিশনাল? অবশ্যই নন পজিশনাল। তাহলে যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান থাকে না তাকে বলা হয় নন পজিশনাল, আর যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান থাকে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি পজিশনাল এবং নন পজিশনালটা তোমরা বুঝতে পারছো। এখন তোমাদেরকে আমি যদি একটা সংখ্যা বলি, যদি বলি যে 19, এটা কি পজিশনাল না নন পজিশনাল? বলো দেখি, কমেন্ট করো, এটা কি পজিশনাল সংখ্যা পদ্ধতি না নন পজিশনাল সংখ্যা পদ্ধতি? 19 এই সংখ্যাটা কি হবে, পজিশনাল না নন পজিশনাল? পজিশনাল হলে 1 কমেন্ট করো, আর নন পজিশনাল হলে 2 কমেন্ট করো। অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে, তাহলে আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। পজিশনাল না নন পজিশনাল? 19 যে সংখ্যাটা আছে এটা কি পজিশনাল সংখ্যা না নন পজিশনাল সংখ্যা? আচ্ছা, তৈন করছে 1, আর বাকি কি সবাই কি অবস্থা বলো? এটা কি পজিশনাল হবে না নন পজিশনাল হবে? দেখো পজিশনাল কিভাবে বুঝবে? এটাকে একক বলা যাচ্ছে, এটা হচ্ছে দশক বলা যাচ্ছে, তাহলে অবশ্যই সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যদি বলতাম যে 1 এরকম, যদি বলতাম এটা কি পজিশনাল না নন পজিশনাল, তাহলে সেই ক্ষেত্রে এটাকে এককও বলা যায় না, দশকও বলা যায় না, এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে তোমাকে এই বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে তুমি এই দুইটা সংজ্ঞা কিন্তু এখন খুব সহজেই লিখতে পারবা। এই সংজ্ঞা দুইটা তুমি লিখতে পারবে এবং এই সংজ্ঞা দুইটা থেকে তোমাদের প্রশ্ন তোমাদের আসে। হ্যাঁ, তাহলে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এইটা, বলো সংখ্যা পদ্ধতি প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? আমরা সংখ্যা পদ্ধতি মেন প্রকারভেদ শিখছি। এখন তোমরা এইটা আমাকে কমেন্ট করে জানাও যে সংখ্যা পদ্ধতি কয় ভাগে ভাগ করা যায়। একটু ভালো করে আমাকে এই এমসিকিউর উত্তরটা দাও। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2016 সালে আসছে, এবং এই 16 সালে এই কোশ্চেনটা তোমরা কিন্তু পেয়েছো। তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের বোর্ডে আসে, যেহেতু সচরাচর তোমাদের আসতে পারে। এখন এটা কমেন্ট করে সবাই জানাও যে সংখ্যা পদ্ধতি প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে। ক নাম্বার, হ্যাঁ আমি একটা অ্যান্সার পেলাম ক নাম্বার। বাকি সবার কি অবস্থা সবাই একটু কমেন্ট করে জানাও যে এটা কি পজিশনাল না নন পজিশনাল হবে। ওকে, সবাই সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমাদের। এত সময় নেওয়া যাবে না, সবাই দ্রুত হাত চালাইতে হবে, তাহলেই আমরা খুব দ্রুত আগাইতে পারবো। দেখো সংখ্যা পদ্ধতিকে মূলত হচ্ছে 2 ভাগে ভাগ করা হয়েছিল, একটা পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। সো আমাদের সংখ্যা পদ্ধতি যদি আমাদের এরকম ভাবে এমসিকিউ আসে, তাহলে
খুব দ্রুত আমাদের এইভাবে দাগাইতে হবে, কারণ আমাদের এমসিকিউর জন্য 25টার জন্য 25 মিনিট সময় থাকে। তো আমরা যদি একটা এমসিকিউ নিয়ে অনেকক্ষণ সময় কাটাই তাহলে কিন্তু আমাদের দ্রুত হবে না। ওকে, গুড। যারা 2 লিখতেছো, এ লিখতেছো, সবারটা সঠিক হয়েছে। আর যারা লেখো নাই তারা অবশ্যই কমেন্ট করবে, ভুল হলে কোনো ভয় নাই। হ্যাঁ, ভুল হইতেই পারে। তুমি এখন ভুল করতেছো, দ্যাটস মিন বোর্ডে যায় তুমি ভালো করবা। আর এখন যারা কিছুই করতেছে না তারা বোর্ডে যায় আল্লাহ মাহবুব জানে কি হইব। তাদের আল্লাহর কাছে আল্লাহ হেদায়েত দান করুক, আগে আমারে করুক, তারপরে ওদের করুক, সবাই মিলে হেদায়েত প্রাপ্ত হবে। আসো, আমরা যেটা ছিলাম, যেখানে ছিলাম সংখ্যা পদ্ধতি প্রকারভেদ, এখান থেকে আমরা একটা এমসিকিউ করে আসলাম এবং বাকি কাজটুকু আমি তোমাদেরকে করে দিচ্ছি। হ্যাঁ, আমি ভালো করে প্রকারভেদটা আবার সুন্দর করে তোমাদেরকে করে দিচ্ছি। তো সংখ্যা পদ্ধতির আমরা লিখে নিচ্ছি আবার একটু শর্টকাটে, আমি একটু করে দিচ্ছি। সংখ্যা পদ্ধতিকে মূলত 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটিকে বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্থানীয় সংখ্যা পদ্ধতি, পজিশনাল বা স্থানীয় সংখ্যা পদ্ধতি, এবং আরেকটিকে বলা হচ্ছে নন পজিশনাল বা অস্থানীয় সংখ্যা পদ্ধতি। আশা করি লেখা বুঝতেছো। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, আমি দ্রুত যাচ্ছি, তোমরা খাতা কলমে এটা নোট করে ফেলবা। 2 নম্বর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। 3 নম্বর হচ্ছে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি, ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। 4 নম্বর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন খেয়াল করো ভালো করে, এই পজিশনাল বা স্থানীয় সংখ্যা পদ্ধতির এই 4টা ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু নন পজিশনাল বা অস্থানীয় সংখ্যা পদ্ধতির কিন্তু কোনো প্রকারভেদ নাই। ভাইয়ারা দেখো, ভালো করে দেখো, এই যে এখানে দেখো কিভাবে করতে হবে। এখানে করতে হবে তোমার এই নন পজিশনাল, যেহেতু কোনো প্রকারভেদ নাই সেই ক্ষেত্রে এক্সাম্পল লিখতে হবে। যেমন লিখে কি লিখবা তুমি, যেমন হচ্ছে কি কি সংখ্যা পদ্ধতি থাকে নন পজিশনালে, যেমন হচ্ছে রোমান সংখ্যা নন পজিশনাল, তারপর হচ্ছে তোমাদের ট্যালি সংখ্যা হচ্ছে নন পজিশনাল, এইরকম হচ্ছে ম্যান নামে সংখ্যা আছে, ম্যান হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তারপরে আছে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি, হায়ারোগ্লিফিক্স। এইখানে ভালো করে দেখো, হায়ারোগ্লিফিক্স। এই 4টা ধরনের সংখ্যা পদ্ধতি যেটা আছে সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। পরীক্ষার মধ্যে আসবে নিচের কোনটি নন পজিশনালের উদাহরণ, তাহলে হচ্ছে এই 4টা তোমাকে লিখতে হবে। এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার যদি পরীক্ষা আসে তাহলে লিখবা 4 প্রকার। কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। আর হচ্ছে নন পজিশনাল কয় প্রকার? নন পজিশনাল কোনো প্রকারভেদ নেই, যেগুলার স্থানীয় মান নেই সেগুলো হচ্ছে নন পজিশনাল। তার মধ্যে পরীক্ষায় আসে রোমান, ট্যালি, ম্যান, হায়ারোগ্লিফিক্স, এই 4টা সংখ্যা বেশি দেখা যায়। তোমাদের এই অংশটুকু ক্লিয়ার কি না বলো? সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি পরবর্তী অংশটুকু চলে যাব। পজিশনাল, নন পজিশনাল, 4 প্রকার, বাইনারি। হ্যাঁ, আমি প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির সংজ্ঞা দিব, পরবর্তী স্লাইডে আমাদের এগুলো আছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আসো আমরা পরবর্তীতে চলে যাই। সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা আমরা দেখলাম। এখন দেখো আমাদের কি কি ছিল। আমরা সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা কভার করছি। সংখ্যা পদ্ধতির প্রকারভেদের পরবর্তীতে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি ব্যাখ্যা করো, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি ব্যাখ্যা করো, এই 2টা টপিক আমি কভার করছি। আমি সংখ্যা পদ্ধতি প্রকারভেদের মধ্যে এই 2টা লিখছি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং নন পজিশনাল কাকে বলে, এই সংজ্ঞা দুটো আমরা লিখবো, প্লাস হচ্ছে এটা একটু বুঝাই দেবো। এখানে ক নাম্বার এবং খ নাম্বার থেকে তোমাদের প্রশ্ন থাকে। তো আমি যদি তোমাদেরকে পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে বলি, তোমরা ইতিমধ্যে জেনে গেছো পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে বা কি, এবং
পরীক্ষার মধ্যে খ নাম্বার যখন আসে তখন তুমি কিভাবে করবা সেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি, আমি আবার বলতেছি যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান রয়েছে বা স্থানীয় মান আছে, স্থানীয় মান আছে, যে সকল সংখ্যা পদ্ধতি বা যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল বা স্থানীয় সংখ্যা পদ্ধতি বলে। আমি পজিশনালি লিখছি, পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। একটা সংখ্যা পদ্ধতিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি হতে হলে কি কি করতে হবে সেটা হচ্ছে খ নাম্বারের জন্য তোমরা দিবা। ক নাম্বারের জন্য আসলে জাস্ট একটু যে সংখ্যা পদ্ধতি স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তারপরে যদি এই সংখ্যাটাই আছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো খ নাম্বারে, তাহলে তুমি নিচে লিখবা পজিশনাল সংখ্যা পদ্ধতি হতে হলে, পজিশনাল খুবই গুরুত্বপূর্ণ, দেখো পজিশনাল সংখ্যা হতে হলে যা যা থাকতে হবে, যা যা বৈশিষ্ট্য থাকতে হবে, যা যা বৈশিষ্ট্য থাকতে হবে। আমি লিখে দিচ্ছি তোমাদের, এগুলো কিন্তু আমি চাইলে টাইপিং করে দিতে পারতাম, তো আমি চাচ্ছি যে লিখে লিখে তোমাদের পড়াই, লিখে লিখে পড়াইলে বিষয়টা তোমার এখানে ক্লিয়ার হয়ে যাবে। দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি হতে হলে যা যা বৈশিষ্ট্য থাকতে হবে, 1 নাম্বার সংখ্যাগুলোর নিজস্ব মান, সংখ্যাগুলোর নিজস্ব মান থাকতে হবে, নিজস্ব মান থাকতে হবে, সংখ্যাগুলোর নিজস্ব মান থাকতে হবে একটা সংখ্যা পজিশনাল হইতে হলে। এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ স্থানীয় মান থাকতে হবে, স্থানীয় মান থাকতে হবে। 3 নাম্বার দেখো মোস্ট ইম্পর্টেন্ট, যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি থাকতে হবে, ভিত্তি থাকতে হবে। তারপর নিচে তুমি লিখতে পারো যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি, এগুলো আছে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এগুলো হচ্ছে সবগুলা স্থানীয় সংখ্যা পদ্ধতি বা পজিশনাল সংখ্যা পদ্ধতি, কারণ এগুলার এই 3টা বৈশিষ্ট্যই আছে। দেখো খ নম্বরের জন্য এটা লিখবা অবশ্যই ডেসিমাল। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, এটা স্ক্রিনশট দিয়ে নাও যে পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা কিভাবে থাকবে। তাহলে খ নাম্বারের জন্য এই সম্পূর্ণটুকু লিখবা খ নাম্বারের জন্য, আর ক নাম্বারের জন্য জাস্ট হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে ক নাম্বারের জন্য তুমি লিখবা। এইভাবে করলে তুমি এই পজিশনাল সংখ্যা পদ্ধতি থেকে যে 2টা প্রশ্ন হয় বোর্ডে, সেই বোর্ডের কোশ্চেনটা তুমি সলভ করতে পারবে। এই বিষয়টুকু ক্লিয়ার কি না আমাকে একটু জানাও এবং একটা স্ক্রিনশট দিয়ে নাও, পরবর্তীতে এটা লিখে নাও ক নাম্বারের জন্য কোনটুকু লিখবা, খ নাম্বারের জন্য কোনটুকু লিখবা। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই অংশটুকু ক্লিয়ার কিনা। ওকে, আসো তাহলে আমরা পরবর্তীতে যাই। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানছি, এটা ক এবং খ নাম্বার আসলে ইনশাল্লাহ আমরা পারবো। এখন আমাদের আলোচনা হবে নন পজিশনাল নিয়ে। আমি প্রত্যেকটা বিষয়ের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করে দিচ্ছি যাতে কোনো টপিক মিস না যায়। আইসিটিতে তোমাদের যেন পূর্ণাঙ্গ 100 যেন প্রস্তুত হয় সেভাবে তোমাদের আমি দেখাই দিচ্ছি। নন পজিশনাল বা অস্থানীয় সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা যদি আমি লিখে দিই তোমাদেরকে, তাহলে এইটার সংজ্ঞাটা কি লিখবা, তাহলে যে সকল, এটা লিখবা যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল
বা অস্থানীয় সংখ্যা পদ্ধতি বলে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন কি কি সংখ্যা বলছিলাম আমি তোমাদের? 4টা সংখ্যার কথা বলছিলাম নন পজিশনালে। একটা হচ্ছে রোমান সংখ্যা, রোমান, ট্যালি, একটা হচ্ছে ম্যায়ান, আর একটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স। এই 4টা হায়ারোগ্লিফিক্স, এই 4টা সংখ্যা পদ্ধতি তোমরা হচ্ছে যদি এইভাবে লেখো ক খর জন্য এনাফ এগুলো। হ্যাঁ, এর জন্য এক্সট্রা করে আর লিখতে হবে না। ভাইয়া 1 নাম্বারটা একবার বোঝান। 1 নাম্বার কোনটা বুঝলাম না, সাথে সাথে কমেন্ট করতে হবে। 1 নাম্বারটা কোনটা? আমি প্রশ্নটা বুঝি নাই যে 1 নাম্বারটা বোঝান। তুমি একটু কমেন্টে ক্লিয়ার করে রাখো, আমি বলে দিচ্ছি। তাহলে পজিশনাল এবং নন পজিশনাল সেই বিষয়টা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবং যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয়, কিন্তু হ্যাঁ স্থানীয় ছিল, এটা স্থানীয়। যদি না বোঝো তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাই দিতে পারো। আশা করি যে এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার। এখন আসো মেন ইম্পর্টেন্ট জায়গা আমরা একটু চলে যাই। আমরা পজিশনাল বুঝছি, নন পজিশনাল বুঝতে পারছি, এবং আমরা পজিশনাল 4টা প্রকারভেদ দেখছি, একটা বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল, তাই না? তো আমরা হচ্ছে এই যে প্রশ্নটা সলভ করি একটু। আসো আমরা সাথে সাথে এখন এই যে পড়লাম এই অংশটুকু একটু সলভ করো। যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান নির্ণয় করার জন্য দরকার কি কি দরকার? সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান থাকতে হবে, সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান থাকতে হবে, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি থাকতে হবে। এখানে কোনটা সঠিক উত্তর হবে একটু ক্লিয়ার করে আমাকে একটু জানাও। এখানে তোমাদের কোনটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে? এই এমসিকিউটা আসছে চট্টগ্রাম বোর্ড 2016 সালে, এবং এই বোর্ড কোশ্চেন গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনের কোনটা অ্যান্সার হবে বলো দেখি? 1 2 1 3 2 3 এবং 1 2 3। পজিশনাল সংখ্যা পদ্ধতির বিষয়টা তো আমরা হচ্ছে আলোচনা করেছি, তুমি একটু ক্লাসটা দেখে নিও আবার। হ্যাঁ, এখন আমরা একটা সামনে আগাইতে যাচ্ছি। দেখো এই পরীক্ষার মধ্যে এই এমসিকিউ আসে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কোন একটি সংখ্যার মান নির্ণয় করার জন্য দরকার হবে তিনটাই। আমাদের দরকার হবে সংখ্যা পদ্ধতি ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান লাগবে, সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান লাগবে, এবং সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি লাগবে। একটু আগে আমি যেটা পজিশনালে পড়ে আসছি। হ্যাঁ, তাহলে এটা সঠিক উত্তর হবে ঘ নাম্বার। দেখো এগুলো কিন্তু তোমাদের অনেক ভুল হয়, আর এমসিকিউতে এই ভুলগুলো হওয়ার কারণেই কিন্তু তোমাদের মার্ক কম আসে। হ্যাঁ, আসো তারপরে দেখি সংখ্যা পদ্ধতি প্রধানত কয় প্রকার, এটা আমরা পড়েছি, এটা হচ্ছে 2 প্রকার। কোনো আচ্ছা দেখো দারুণ একটা ইন্টারেস্টিং কোশ্চেন চলে আসছে। এই কোশ্চেনটা তোমরা একটু দেখো, এই প্রশ্নটা একটু দেখো। কোন শাসকরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করতো? খুব দারুণ একটা প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটা হচ্ছে মাদ্রাসা বোর্ড 2024 সালে। এই প্রশ্নটার উত্তর কি হবে যদি তোমরা সবাই কমেন্ট করো। দেখো কোন শাসকরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত? মুসলিম নাকি গ্রিক নাকি খ্রিস্টীয় না মিশরীয়, কোনটা হবে? তুই বলছো ঘ নাম্বার মিশরীয়, বাকি সবাই কমেন্ট করো, বাকি সবাই জানাই দাও যে কোনটা হবে। সবাই একটু আমাকে এই কোশ্চেনটার অ্যান্সার বলো। মুসলিম হতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি না পারো অবশ্যই সেটা তারপরও কমেন্ট চেষ্টা করবে, কারণ যদি ভুল হয় সেক্ষেত্রে তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে তুমি পরবর্তীতে এই কাজটা এটা শিখে নিতে পারবা। তাহলে দেখো এটা সঠিক উত্তর হবে হচ্ছে খ্রিস্টীয়। খ্রিস্টীয়রা মনে করতো যে শূন্য হচ্ছে শয়তানের একটা রূপ। তো
শূন্য হচ্ছে শয়তানের একটি রূপ। আর একটা কোশ্চেন এখানে হইতে পারে, শূন্য কে সর্বপ্রথম কারা আবিষ্কার করেছিল? সেই ক্ষেত্রে হবে ভারতীয়রা। তো সঠিক উত্তর আশা করি তোমরা এটা এখান থেকে দেখতে পারছো। এবং আসো আমরা পরবর্তীতে চলে যাই, আজকের ক্লাসটা অনেক বড়। দেখো, পরিভিত্তিক সংখ্যা পদ্ধতি প্রচলিত করে কোন সভ্যতায়? এটা হচ্ছে তোমাদের বরিশাল বোর্ড 2023 সালে এই প্রশ্নটা আসছে। এই প্রশ্নটা কি হইতে পারে? সঠিক উত্তর মায়ান, ভারতীয়, রোমান, ব্যাবিলিয়ন। তো কুড়ি ভিত্তিক অর্থাৎ বেস হচ্ছে 20টা অঙ্ক দিয়ে তোমার হচ্ছে যে সংখ্যা পদ্ধতিটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে কুড়ি ভিত্তিক সংখ্যা। এখানে কি হবে বলো? এটার হতে ক, খ, গ, ঘ, কোনটা উত্তর হবে? এটার সংখ্যা পদ্ধতির কোনটা হবে উত্তর? আচ্ছা, ক লিখছো, মায়ান। হ্যাঁ, এটা মায়ান সংখ্যা পদ্ধতি হচ্ছে কুড়ি ভিত্তিক। মায়ান সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে মায়ান। কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের মায়ান। যারা সঠিক ক নাম্বার লিখছো তারা গুড, আর যারা করো নাই তারা চেষ্টা করো পরবর্তীতে যেন তুমি পারো। তারপর দেখো, নন পজিশনাল সংখ্যা হতে পারে কোনটি বলো? এখানে নন পজিশনাল সংখ্যা হতে পারে কোনটি? নন পজিশনাল কোনটা হতে পারে এটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এখানে কোনটা? 5 1010 এ ভি। দেখো, ভি মানে হচ্ছে এটা 5 বোঝানো হচ্ছে, এটা কোনটা হবে? ক, খ, গ, ঘ। এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির, এটার উত্তর হবে দেখো, এই যে 5 হচ্ছে কি একটা পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ, তাই না? 5 কি একটা পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। তারপর 1010 এগুলো একটা পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। এবং ভি এটা কিন্তু আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ, এই যে ভি। তাহলে গ নাম্বারটা হবে সঠিক উত্তর। ওকে, আসো। তাহলে এখন আসো আমরা মেন ইম্পর্টেন্ট একটা পার্টি চলে যাচ্ছি, সেটা হচ্ছে বাইনারি। তারপর হচ্ছে মেন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি কি, অক্টাল সংখ্যা পদ্ধতি কি, ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি কি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি। এই যে ক নাম্বারে বারবার এই পরীক্ষায় প্রশ্নটা আসে, এইটা তোমরা সবাই হচ্ছে খাতা কলমে সুন্দর করে নোট করবে। এটা আমি তোমাদেরকে ভালো করে বুঝাই দিচ্ছি। তো এখানে দেখো, এগুলো মুখস্থ করার কিছু নাই, তুমি এইভাবে লিখবা বাইনারি সংখ্যা পদ্ধতি। ক নাম্বারের জন্য আসলে এইভাবেই লিখবা বাইনারি সংখ্যা পদ্ধতি, আর লিখবা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, আরটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই প্রত্যেকটা সংখ্যা আমি লিখে দিব এবং তোমাদেরকে বুঝাই দিব এখানে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি অনেকের ঝামেলা আছে, এটা আমি আশা করি যে এইটুকু দেখার পরে এই সংখ্যা পদ্ধতি নিয়ে ঝামেলা থাকবে না। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এই বিষয়টা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটুকুর পরবর্তীতেই তোমাদের কিন্তু ইয়ে আসে। বাইনারি সংখ্যা পদ্ধতি, বাই শব্দের অর্থ হচ্ছে দুই। বাই শব্দের অর্থ কত? দুই। এই কথাটা মনে রাখবা, তাহলে এইগুলা নিয়ে ফার্দার কোনো প্রবলেম হবে না। অক শব্দের অর্থ হচ্ছে 8, অক শব্দের অর্থ হচ্ছে 8। ডিসি শব্দের অর্থ হচ্ছে 10, হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6 এবং ডিসি শব্দের অর্থ হচ্ছে 10। 6 আর 10 মিলে হয় 16। তো এই কথাটা যদি মনে থাকে তাহলে এই চারটা সংখ্যা আমরা খুব সহজেই পারবো। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে দুইটা অঙ্ক থাকবে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। তো আমি এটাকে 1 এবং থাকবে হচ্ছে 0। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি কয়টা অঙ্ক থাকবে? দুইটা, একটা 0 একটা 1। তাহলে এই সংখ্যাটা পরীক্ষার মধ্যে যদি আসে তুমি কিভাবে লিখবা? জাস্ট বাই মানে 2, এটা মাথার মধ্যে রাখবা, আর কোনো কিছু মাথায় রাখা দরকার নাই। সব কিছু যদি মুখস্থ করতে যাও আইসিটিতে অনেক পস্তাবা। তাহলে লেখো, যে সংখ্যা পদ্ধতিতে পদ্ধতিতে দুইটি অঙ্ক থাকে তাকে বাইনারি বলে। দুইটি অঙ্ক থাকে তাকে
বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। অঙ্কগুলো কি কি? অঙ্কগুলো লেখো। অঙ্কগুলো কি হবে? 0 এবং 1। তাহলে দেখো আমরা এই সংখ্যাটা লিখছি, যে সংখ্যা পদ্ধতিতে দুটি অঙ্ক থাকে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। অঙ্কগুলো হচ্ছে 0 আর 1। সিম্পলি ক নাম্বার আসলে এই অংশটুকু লিখে দিলে তোমাদের পরীক্ষার জন্য ক নাম্বারের জন্য 1 পাবা। এর পরিবর্তে দেখো অক্টাল সংখ্যা পদ্ধতি, সিমিলার ভাবে বাকি সংখ্যাগুলো হবে। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক থাকবে? 8টা। তাহলে আমরা এখানে লিখছি 2টা সংখ্যা পদ্ধতি হলে বাইনারি, 8টা হলে কি হবে? অক্টাল। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক থাকে তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। আমি বলে দিচ্ছি, তোমরা লিখতে পারবে এটা। তাহলে তোমরা যে কাজটা করবে, যে সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক থাকে? 8টি অঙ্ক থাকে। 8টি অঙ্ক থাকে, যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক থাকে তাকে কি বলে? তাকে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। আমি প্রথমটুকু লিখতেছি না, যে সংখ্যা পদ্ধতি, এই কথাটা সব জায়গায় কমন। 8টি অঙ্ক থাকে তাকে বলে অক্টাল সংখ্যা পদ্ধতি। অঙ্কগুলো হলো লিখবা, অঙ্কগুলো কি কি হবে? 8টা যদি সংখ্যা থাকে, অঙ্কগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6 and 7। এই 8টা অঙ্ক দিয়ে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি হয়ে যায়। তার পরবর্তীতে দেখো আমাদের রয়েছে ডিসিমাল। ডিসিমালে কয়টা থাকবে? 10টা। তাহলে যে সংখ্যা পদ্ধতি এটা লিখে কয়টা অঙ্ক লিখবে? এখানে 10টি অঙ্ক থাকে। 10টি অঙ্ক থাকে তাকে ডেসিমাল, এটার বাংলা আর একটা নাম আছে দশমিক, অবশ্যই মনে রাখবা। যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক থাকে তাকে ডেসিমাল, বা তুমি এখানে লিখে দাও, বা দশমিক সংখ্যা পদ্ধতি বলে। দশমিক সংখ্যা পদ্ধতি বলে। তাহলে কি কি থাকবে অঙ্কগুলো? অঙ্কগুলো কি কি থাকবে এখানে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and 9, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্ক থাকবে তোমার এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। আশা করি এটা তোমরা পারবা। হেক্সাডেসিমাল সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? এটা খুবই সহজ। তাহলে দেখবা যে হেক্সাডেসিমালে কি লিখবা? যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ও 6টি প্রতীক থাকে। এখানে অঙ্ক থাকবে 10টি। অঙ্ক থাকবে কয়টি? 10টি। প্রতীক থাকবে 6টি। তাহলে এটাকে আমরা বলবো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা এখানে লিখবো যে সংখ্যা পদ্ধতিতে, এই কথাটা কমন, এখানেও লিখবা। তারপর লিখবা যে 10টি অঙ্ক, যে সংখ্যা পদ্ধতিতে 10টি কি লিখবা এখানে? অঙ্ক। 10টি অঙ্ক ও 6টি প্রতীক থাকে। হ্যাঁ, 6টি প্রতীক থাকে তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ও 6টি প্রতীক থাকে তাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যে কাজটি করা হয়, 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক ব্যবহার করা হয় এবং এ থেকে এফ পর্যন্ত 6টি প্রতীক ব্যবহার করা হয়। যেখানে এ মানে হচ্ছে 10, এর মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, ই এর মানে হচ্ছে 14 এবং এফ মানে হচ্ছে 15। অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত এই 10টি অঙ্ক 6টি প্রতীক নিয়েই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি গঠন করা হয়। এইখান থেকে তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে, যে কোনো একটা সংখ্যা চাইতে পারে। এই সংখ্যাটা আসলে ইনশাল্লাহ তোমরা পারবে কিনা আমাকে জানাও, যে এই ক নাম্বারে যদি ডেসিমেল, বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আসে, সেই ক্ষেত্রে তোমাদের বিষয়টি ক্লিয়ার হবে কিনা। ওকে, তোমরা সবাই ক্লাসটি ভালো করে নোট করবে, যাতে হচ্ছে পরীক্ষায় আসলে তোমরা হু অ্যান্সার করতে পারো। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যাতে পরবর্তীতে এটা তোমরা দেখতে পারো। আসো, আমাদের হচ্ছে এটা শেষ।
এখন আসো আমরা যেহেতু সবগুলো সংখ্যা শিখলাম, এখন তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অঙ্ক ও সংখ্যা কি। অঙ্ক এবং সংখ্যা কি? আমরা অনেকে মনে করি অঙ্ক এবং সংখ্যা একই। দেখো, অঙ্ক কি এবং সংখ্যা কি, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। অঙ্ক কি, সংখ্যা কি, আমি তোমাদেরকে এটা বুঝাই দিব। দেখো, অঙ্ক হচ্ছে কোন সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীকগুলোকে বোঝায় অঙ্ক। যেমন হচ্ছে, তুমি যদি চিন্তা করো, ডেসিমেল সংখ্যা পদ্ধতি অঙ্ক থাকে 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9, এবং এই 10টি অঙ্ক দিয়ে হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি গঠন করা হয়। এই প্রত্যেকটা জিনিসকে সিঙ্গেল ডিজিটকে বলা হয় অঙ্ক, এবং এই অঙ্কগুলো দিয়ে যা তৈরি হয় সেটাকে বলা হয় সংখ্যা। যেমন আমি যদি লিখি 1 5, এটা একটা সংখ্যা। 1 5 হচ্ছে একটা সংখ্যা, কারণ এখানে দুইটা অঙ্ক নিয়ে গঠন করেছে। 1 একটা অঙ্ক এবং 5 একটা অঙ্ক। তাহলে দুইটা অঙ্ক নিয়ে কি হয়, একটা সংখ্যা গঠন করা হয়। কিন্তু অঙ্কগুলো হচ্ছে সিঙ্গেল প্রতীক, অর্থাৎ নিজস্ব যে তোমার ইউনিক মানগুলো থাকবে, মৌলিক অঙ্কগুলো থাকবে, সেগুলোকে বলবো আমরা অঙ্ক। তাহলে কোন সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীকগুলোকে বলা হয় অঙ্ক, এবং 2 বা ততোধিক অঙ্ক মিলে বলা হয় তাকে সংখ্যা। এইটা যদি ক নম্বরে আসে, তোমরা কি পারবা কিনা লিখতে, অঙ্ক কি সংখ্যা কি? তাহলে আমি এটা একটু লিখে দিই, নোটটা করাই দিই তোমাদের। এটা তুমি সংখ্যাটা এভাবে দিবা, কোন সংখ্যা পদ্ধতির, কোন সংখ্যা, খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কোন সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন কে অঙ্ক বলা হয়। যেমন যেমন বলতে পারো, ডিসিমাল মানে ডিসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক রয়েছে। কয়টি অঙ্ক রয়েছে? 10টি অঙ্ক রয়েছে। ক নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, অঙ্ক রয়েছে। এবং সংখ্যা কাকে বলে? সংখ্যাটা এখানে তোমরা লিখবা এক বা একাধিক, এক বা একাধিক, এক বা একাধিক, এক বা একাধিক অঙ্ক নিয়ে সংখ্যা গঠিত হয়। অর্থাৎ অর্থাৎ তোমার অঙ্ক ছাড়া কিন্তু সংখ্যা হইতে পারবে না। অঙ্ক ছাড়া কি হইতে পারবে না? সংখ্যা হইতে পারে না। এটা হচ্ছে একটা, যেমন যদি আমি বলি, যে বলছিলাম যে 15 হচ্ছে একটা সংখ্যা, আমি যদি বলি 15 কি আমরা অঙ্ক বলতে পারবো? বলো দেখি। 15 কিন্তু অঙ্ক বলা যাবে না, কারণ 15 এখানে দুইটা হচ্ছে তোমার কি আছে, অঙ্ক একত্রে বসছে। অবশ্যই অঙ্কের এখানে 0 থেকে 9 পর্যন্ত ডেসিমেলের ক্ষেত্রে বলছি এটা আলাদা আলাদা বসতে হবে, আর সংখ্যার ক্ষেত্রে হচ্ছে একটা মিলে আমি যদি বলতি, যদি 5, এটা কি অঙ্ক না সংখ্যা যদি বলো, এটা কিন্তু দুইটাই হবে। কেন হবে বলো দেখি? কারণ প্রত্যেকটা অঙ্ক একটা সংখ্যা হইতে পারে, কিন্তু প্রতিটা সংখ্যায় কিন্তু অঙ্ক হইতে পারে না। কারণ অঙ্ক হইতে হইলে সিঙ্গেল ডিজিট গুলা লাগবে, অর্থাৎ মৌলিক যে অঙ্কগুলো আছে সেগুলো লাগবে। এটা তো দুইটা অঙ্ক নিয়ে গঠন করা হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের সংখ্যা, অঙ্ক হইতে পারতেছে না। আর এটা সিঙ্গেল আছে, এটা কিন্তু অঙ্ক হইতে পারতেছে, কিন্তু আবার সংখ্যাও হইতে পারতেছে। মানে তোমার বেসিক্যালি যে বিষয়টা মাথায় রাখতে হবে, অঙ্কর ক্ষেত্রে হচ্ছে মৌলিক যে সংখ্যাগুলো আছে, যে সংখ্যা পদ্ধতি ধরবা, ডেসিমেলে ধরলে ওই 10টাই অঙ্ক হইতে পারবে, এর বাইরে কিছু হইতে পারবে না। সংখ্যার ক্ষেত্রে মৌলিক গুলো অঙ্ক হইতে পারবে, এবং অনেকগুলো অঙ্ক মিলিয়েও একটা সংখ্যা হইতে পারবে। এই হচ্ছে বেসিক্যালি বিষয়গুলো। আশা করি এটা তোমরা আসলে অঙ্ক এবং সংখ্যা পারবে। ওকে, ঠিক আছে, আসো আমরা পরে যাই। এখান থেকে এই সংখ্যাটা পরীক্ষার ভিতরে আসে। এখন আসো এইটা একটু সলভ করি আমরা। 1001 সংখ্যাটিতে কয়টি বিট আছে বলো দেখি? এখানে কয়টা বিট আছে? এইটা সবাই উত্তর দাও, অলরেডি আমরা 44 মিনিট। ওকে, এখানে কয়টা বিট আছে বলো? বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। একটা 1 এবং একটা 0 কে বলা হয় বিট। যেহেতু এখানে কয়টা অঙ্ক আছে দেখো, 1 2 3 4, তাহলে সংখ্যাটিতে বিট সংখ্যা রয়েছে আমাদের 4টি, অর্থাৎ গ নাম্বারে। এটা আসছে আমাদের মাদ্রাসা বোর্ড 2019 সালে একটি কোশ্চেন আসছে, তো আমি এটা তোমাদের সলভটা করাই দিলাম।
এটা পরীক্ষায় তোমাদের চলে আসতে পারে। এখন আসো আমরা পরে যাই বেস বা ভিত্তি কি। দেখো সংখ্যা পদ্ধতির গুরুত্বপূর্ণ আর একটা অঙ্ক হচ্ছে বেস বা ভিত্তি। ওকে গুড, যারা কমেন্ট করতেছো গুড, আর একটু দ্রুত করতে হবে। আমরা এটা করবো বেস বা ভিত্তি কি, ক নাম্বারে আসে পরীক্ষার মধ্যে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা হচ্ছে কোন সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক বা প্রতীককে বেস বা ভিত্তি বলা হয়। তাহলে কি বললাম, কোন সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক বা প্রতীক সমূহকে বেস বা ভিত্তি বলে, বেস বা ভিত্তি বলে, ভিত্তি বলে। তো কোন সংখ্যা পদ্ধতির মৌলিক বা মোট অঙ্ক বা প্রতীক সমূহকে কি বলে, বেস বা ভিত্তি বলে। এই বেস বানানটা দেখবে অনেক জায়গায় বরকত জ দেওয়া আছে, এইভাবেও দেখতে পারবা। এইটা যদি আসে সেই ক্ষেত্রে তুমি কি লিখবে, বাইনারি বেস। বাইনারি বেস কত হবে, বাইনারিতে কয়টা অঙ্ক আছে, দুইটা, বাইনারি বেস কত 2। অক্টালে কয়টা অঙ্ক আছে, অক্টালে অঙ্ক আছে 8টা, অক্টালের বেস কত হবে 8। ডিসিমেলে কয়টা অঙ্ক আছে, ডিসিমেলে আছে 10টা, বেস কত হবে 10। হেক্সাডেসিমেলে কয়টা অঙ্ক আছে, হেক্সাডেসিমেলে আমাদের 16টা অঙ্ক আছে, এর জন্য বেস হবে 16। 10টা অঙ্ক 6টা প্রতীক। তো এইগুলা কিন্তু পরীক্ষা আসে যে বাইনারি বেস কত, তাহলে বাইনারি বেস 2। অক্টালে বেস কত, অক্টালে বেস 8। ডিসিমেলের বেস কত, ডিসিমেলের বেস 10। হেক্সাডেসিমেল বেস কত, হেক্সাডেসিমেল বেস 16। পরীক্ষায় যদি এটা আসে তাহলে কি পারবা, পরীক্ষায় যদি আসে তাহলে কি পারবা এই বেস বা ভিত্তি কাকে বলে এবং কোনটার বেস কত। যদি পারো তাহলে চলো আমরা দেখি কি অবস্থা। আচ্ছা এইটা বলো তো দেখি, এই প্রশ্নের অ্যান্সার করো যে 762 সংখ্যাটি হতে পারে কি ধরনের সংখ্যা হতে পারে, দশমিক, অক্টাল, হেক্সাডেসিমেল, কোনটা হতে পারে, এই কোশ্চেনের অ্যান্সার করো। আচ্ছা তার আগে আমাকে এটা বলো, ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস কত। ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস কত, এটা হচ্ছে তোমাদের যশোর বোর্ড 2016 সালে এই কোশ্চেনটা আসছে যে ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস কত। এই অঙ্কটা বারবার প্লাবন ভুল করে। ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস কত হবে, ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হবে 10। হ্যাঁ হ্যাঁ 10, গুড। বাকি সবার কি অবস্থা, তাহলে ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হবে 10। এই ধরনের ভোট কোশ্চেন আসবে, ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস কত 10, এইভাবে সুন্দর করে দাগাই দিবা তাহলে হয়ে যাবে। এখন আসো 762 সংখ্যাটি হতে পারে কি ধরনের সংখ্যা হতে পারে। দেখো কোন সংখ্যা পদ্ধতির যদি বেস দিয়ে দেই তাহলে আমি বুঝবো যে ওই সংখ্যার পদ্ধতি বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল। আর যদি বেস না দিয়ে দেয়, হ্যাঁ বেস যদি না দিয়ে দেয় তাহলে কিন্তু বিষয়টা ঝামেলাই মনে হবে। তো আমরা একটু আলোচনা করি, একটু আসো আমরা এটা দেখি। এই বেস বা ভিত্তির এখান থেকে আমরা কোন একটা সংখ্যা পদ্ধতি, যেমন হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি যদি খেয়াল করি, বাইনারিতে দুইটা অঙ্ক থাকে আমরা জানি, 101, এর 1 আর 0 থাকে, 1,0। এটাতে যদি সংখ্যা লিখি 1011, বেস কত হবে 2। এই যে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে আমরা হচ্ছে নিচে 2 দিলাম, এটাকে বলা হয় বেস। অক্টাল সংখ্যা পদ্ধতি কয়টা অঙ্ক থাকে, 8টা। 8টা কি থেকে 0 থেকে 7। আমরা যদি এটা বেস অনুযায়ী লিখতে পারি, যেমন 1 to 7 বেস হচ্ছে 8, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা পদ্ধতি। এবং আমরা যদি লিখি ডিসিমাল সংখ্যা পদ্ধতি কয়টা অঙ্ক থেকে, 10টা, 0 থেকে 9। আমি যদি বলি 1 to 9, বেস হচ্ছে 10। এই যে ব্র্যাকেট দিয়ে আমরা বেস দিচ্ছি, এটাতে আমরা সংখ্যা পদ্ধতিটা রিপ্রেজেন্ট করতেছে। আর যদি বলি হেক্সাডেসিমেলে কয়টা থাকে, 10টা অঙ্ক থাকে এবং 6টা প্রতীক থাকে, টোটাল হচ্ছে 16টা। 16টা কি কি, 0 থেকে 9 একটা, আর এ থেকে এফ পর্যন্ত 6টা। এখন এটা যদি সংখ্যা লিখতে চাই, যেমন হচ্ছে লিখলাম 2f, বেস 16। তাহলে কোন একটা সংখ্যা পদ্ধতি আমি বুঝবো যে এটা বাইনারি না অক্টাল না ডেসিমাল না হেক্সাডেসিমাল, সেটা হচ্ছে তার বেস দিয়ে আইডেন্টিফাই করতে হবে। 2 থাকলে বাইনারি, 8 থাকলে অক্টাল, 10 থাকলে ডেসিমাল এবং 16 থাকলে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল হবে। তো এখন দেখো, এখন তোমাদের প্রশ্ন আসছে হচ্ছে এই 762 সংখ্যাটি, এই সংখ্যাটি হচ্ছে কি ধরনের হইতে পারে, কি সংখ্যা হইতে পারে, এটা এটা দশমিক হইতে পারে না অক্টাল না হেক্সাডেসিমাল।
দেখো এখানে কিন্তু কোনো বেস দেওয়া নাই, কি দেওয়া নাই, কোনো বেস দেওয়া আছে? দেখো কোনো বেস দেওয়া নাই। তাহলে যদি বেস না দেওয়া থাকে সেটা দশমিক হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। তাহলে এই সংখ্যাটার উত্তর হবে গ নাম্বার 1 2 3। এটা কি ক্লিয়ার সবাই? যে একটা সংখ্যা এরকম ভাবে পরীক্ষার মধ্যে কনফিউজ করে কিন্তু তোমাকে দিবে। তো তুমি মনে করবা যে প্রশ্ন ভুল আছে, কিন্তু প্রশ্ন ভুল নয়, প্রশ্ন হচ্ছে এভাবে টেকনিক দিয়ে তোমাদেরকে দিয়ে দিবে। তো আশা করি এটাই তোমাদের ক্লিয়ার। আচ্ছা দেখো, এই যে একটা তোমাদের এইখান থেকে একটা প্রশ্ন আসছে, দেখো কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? আমরা এটা একটু আগে পড়ে আসছি যে কোন সংখ্যা পদ্ধতির যে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে বলা হয়, কিভাবে বলো তো, কি কোড, বেস বা ভিত্তি, বিট, সাইন বিট, কোনটা হবে এটার উত্তর? এটার উত্তর হবে কিন্তু অবশ্যই, এটার উত্তর হবে কি, এটার উত্তর হবে বেস বা ভিত্তি। আমি একটু আগে বলছিলাম যে বরকত হইতে পারে বেসটা, মানে দেখো বেস বা ভিত্তি। ওকে, তো এটা হচ্ছে পরীক্ষা আসছিল 2023 সালে, যশোর বোর্ড 2023। 3 ভিত্তিক, 5 ভিত্তিক, 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি, এই বিষয়টা আলোচনা করছি তোমাদের, তাহলে আসলে ক্লিয়ার হয়ে যাবে। এটা পরীক্ষায় ক নাম্বার এবং খ নাম্বারের জন্য আসে। আমরা বেস যেহেতু জানি, তাহলে বেস যত হবে অঙ্কগুলো তত থাকবে। দেখো 3 বেস আছে 3, তাহলে 3টা অঙ্ক থাকবে। 5 বেস আছে, কয়টা অঙ্ক থাকবে? 5টা অঙ্ক থাকবে। 7 বেস আছে, তাহলে কয়টা অঙ্ক থাকবে? 7। তাহলে যে বেস যত হবে অঙ্কগুলো হচ্ছে তত হবে। তাহলে আমরা এখানে লিখি 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? 3 ভিত্তিক, যে সংখ্যা পদ্ধতিতে 3টি অঙ্ক থাকে, যে সংখ্যা পদ্ধতিতে 3টি অঙ্ক থাকে, তাকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে, সংখ্যা পদ্ধতি বলে, সংখ্যা পদ্ধতি বলে। অঙ্কগুলো হচ্ছে কি কি থাকবে 3 ভিত্তিকে? অঙ্কগুলো 0 1 2। দেখো 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি, যে সংখ্যা পদ্ধতিতে 3টি অঙ্ক থাকে তাকে বলা হয় 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি অঙ্কগুলো হচ্ছে 0 1 2। এটা হচ্ছে ক এবং খ নাম্বারের জন্য। ক খতে এভাবে প্রশ্ন আসে, এগুলো বিগত বোর্ডে কিন্তু এই ধরনের কোশ্চেন তোমাদের আসছে, হ্যাঁ। এবং দেখো 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? তাহলে কি লিখবো? আমি লিখে দেই, যে সংখ্যা পদ্ধতিতে 5টি অঙ্ক থাকে, তাকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। অঙ্কগুলো 0 1 2 3 এবং 4। যত বেস হবে তার এক পর্যন্ত হচ্ছে সংখ্যাগুলো তোমাদের থাকবে। তাহলে 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? আমরা লিখবো যে সংখ্যা পদ্ধতিতে 7টি অঙ্ক থাকে মোট, হ্যাঁ 7টি অঙ্ক থাকে, তাকে 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে, সংখ্যা পদ্ধতি। 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি অঙ্কগুলো কি কি আছে? অঙ্কগুলো হলো 0 1 2 3 4 5 and 6 পর্যন্ত, হ্যাঁ। এইটাই হচ্ছে তোমার ক আর খ জন্য এই 3 ধরনের সংখ্যা আসে। হয় 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে ব্যাখ্যা করো, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে অথবা ব্যাখ্যা করো, 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে বা ব্যাখ্যা করো। যত ভিত্তিক বলুক তার এক পর্যন্ত হচ্ছে তোমাদের কি থাকবে? অঙ্কগুলো লিখতে হবে। এভাবেই কিন্তু তুমি এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারো। আর বিগত বোর্ডে এই ধরনের অ্যান্সার আসছে। আজকের প্রত্যেকটা টপিক থেকে বিগত বোর্ডে বারবার কোশ্চেন আসছে, সো প্রত্যেকটা টপিকই তোমাদের কমন। এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, যাতে হচ্ছে পরে তোমরা এখান থেকে করতে পারো। রেডিক্স পয়েন্ট কি? দেখো খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর একটা আসছে আমাদের রেডিক্স পয়েন্ট কি। তো রেডিক্স পয়েন্ট হচ্ছে, আমরা এটা লিখে নিই, ক নাম্বারের জন্য এটা আসে। তো যে পয়েন্টের
যে পয়েন্টের মাধ্যমে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে আলাদা করা হয়, ভগ্নাংশকে আলাদা করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। এইভাবেও থাকতে পারে, RADIX রেডিক্স পয়েন্ট বলে। যেমন দিয়ে তুমি একটা সংখ্যা লেখো, যেমন 15.20। এই যে পয়েন্টটা বলতেছে এটারে বলতেছে আমরা রেডিক্স পয়েন্ট, একটা দশমিক যেটারে আমরা বলি আসলে আলটিমেটলি। আর এটা কি ভগ্নাংশের অংশ, ভগ্নাংশ। আর এটাকে বলতেছি আমরা পূর্ণ সংখ্যা। দেখো ক নাম্বার পরীক্ষার জন্য তোমাদের এটা আসে যে পয়েন্টের মাধ্যমে পূর্ণ সংখ্যা ভগ্নাংশকে আলাদা করা হয় তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। যেমন পূর্ণ সংখ্যা এবং এই যে দশমিক দিয়েছে এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, আর হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে আলাদা করবে এই রেডিক্স পয়েন্টটা। ক নাম্বারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা ভালো করে শিখে ফেলবে। এখন আসো আমরা পরবর্তীতে যাই। কোন একটি সংখ্যা সঠিক কিনা ব্যাখ্যা করো। আমরা দেখো সংখ্যা পদ্ধতি বেস আমরা পড়ে আসছি, তাই না? ধরো এরকম একটা সংখ্যা দিয়ে আছে, পরীক্ষায় প্রশ্ন এটা খ নাম্বারের জন্য আসবে। দেখো 278 বেস 8 সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করো, সঠিক কিনা ব্যাখ্যা করো। তাহলে কোন একটা সংখ্যা সঠিক কিনা ব্যাখ্যা করো, এইটা হচ্ছে খ নাম্বার যদি আসে তাহলে কি মনে হয় এই সংখ্যাটি সঠিক না ভুল? এই সংখ্যাটা কি সঠিক না ভুল? এই সংখ্যাটা অবশ্যই আমাদের কি ভুল। কেন ভুল? আমরা দেখি একটা সংখ্যা সঠিক কিভাবে চিনবো, এই বেস দেখে চিনবো। দেখো বেস কত আছে 8, অক্টাল সংখ্যা বেস 8 মানে কি অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা কি কি থাকে? 0 থেকে 7 মোট কয়টা অঙ্ক থাকে? 8টা। 0 থেকে 7 পর্যন্ত থাকবে, 0 থেকে 7 এর বাইরে গেলে সেটা অক্টাল সংখ্যা পদ্ধতি হবে না। দেখো এই সংখ্যার মধ্যে 8 দেওয়া আছে, 8 দেওয়া মানে কি এই সংখ্যাটা হচ্ছে অক্টাল সংখ্যা না, এই 8 থাকতে পারে না, এখানে কিন্তু 8 থাকতে পারে না। তো এই ধরনের যে কোনো বেস দিয়ে তোমাকে বলবে যে সংখ্যাটাই সঠিক কিনা, তুমি যেভাবে বিষয়টা চিহ্নিত করবা, বেস যত দেয়া থাকবে ওই অনুযায়ী ভিতরের সংখ্যাগুলো তুমি চেক করবা। দেখো 8 দেওয়া আছে, তার মানে 8 এর নিচে থাকবে, 7 পর্যন্ত থাকতে পারবে। যদি তোমার হচ্ছে অন্যান্য সংখ্যা পদ্ধতি যদি দিত তুমি বুঝতে পারতো। আর বিশেষ ক্ষেত্রে এই কোশ্চেনটা 8 দিয়ে আসে, তো এটার নিচে যেহেতু অঙ্ক নাই, এই 8টা আছে, তাই সংখ্যাটি সঠিক নয়। তুমি এটা কিভাবে লিখবা? দেখো যে 278 বেস 8 সংখ্যাটি সঠিক নয়, সংখ্যাটি সঠিক নয়। এভাবে তুমি পরীক্ষার হলে লিখে দিলে তুমি 2 এ 2 পাবা। 278 বেস 8 সংখ্যাটি সঠিক নয়, কারণ সংখ্যাটির বেস কত রয়েছে? বেস 8, যা অক্টাল সংখ্যা। বেস যা 8 যা অক্টাল সংখ্যা। তারপর লিখবা অক্টাল সংখ্যায় 0 থেকে 7 মোট 8টি অঙ্ক থাকতে পারে। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে কি থাকতে পারে? 0 থেকে 7 মোট 8টি অঙ্ক থাকতে পারে। তাহলে যেহেতু সংখ্যাটিতে লিখবা, যেহেতু সংখ্যাটিতে 8 রয়েছে, যেহেতু সংখ্যাটিতে 8 রয়েছে, তাই সংখ্যাটি সঠিক নয়। সংখ্যাটি আসলে এইভাবে ব্যাখ্যা লিখে অনেক সময় লাগে, তারপরে আমি লিখে দিচ্ছি তোমাদের যাদের পরীক্ষা এবং হবে পরবর্তীতে ক্লাসটি দেখবে, অবশ্যই ইম্পর্টেন্ট এগুলা এভাবে লিখলে পারবা। এটা হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য হবে। বেসের চাইতে যদি বেশি থাকে বা বেসের সমানও থাকে তাহলে সংখ্যাটা হচ্ছে ভুল। তাহলে 278 বেস 8 সংখ্যাটি সঠিক নয়, কারণ সংখ্যাটিতে বেস 8 যা অক্টাল সংখ্যা বা অক্টাল সংখ্যায় 0 থেকে 7
মোট 8টি অঙ্ক থাকতে পারে। যেহেতু সংখ্যাটিতে 8 রয়েছে তাই সংখ্যাটি সঠিক নয়। এইভাবে কিন্তু পরীক্ষার মধ্যে তুমি দিতে পারো। সংখ্যাটিতে একটু লিখে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও, এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খ নাম্বারের জন্য বিভিন্ন সংখ্যা পদ্ধতি দিয়ে ধরো দিয়ে দিলে 279/8 সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করো, তাহলে এই সংখ্যাটা কি হবে? এটাও কিন্তু একটি ভুল সংখ্যা হবে। এভাবে তোমরা পরীক্ষার মধ্যে করবা। আসো আমরা একটু পরে যাই। 1 থেকে 30 পর্যন্ত বাইনারি সংখ্যা লেখো। আচ্ছা, যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, তো আমি এটা লাস্ট টপিক আমাদের আজকের, খুবই গুরুত্বপূর্ণ, আমি এটা লিখে দিচ্ছি। দেখো আমরা বাইনারি লিখতেছি, বাইনারি 1 থেকে 30 পর্যন্ত আমাদের সংখ্যাগুলো লিখতে হবে, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর ক্ষেত্রে এটা তোমাদের আসে। হ্যাঁ, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা। তো আমি সর্বপ্রথম হচ্ছে ডেসিমাল সংখ্যাটা আগে লেখাতে হবে। ডেসিমাল সংখ্যা আগে লিখে দেখাবো। দেখো ডেসিমাল সংখ্যা পদ্ধতি কিভাবে আমাদের করতে হয়, তারপর আমরা অক্টাল, তারপরে হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল, তারপর আমরা বাইনারি লিখবো। তো ডেসিমালে 1 থেকে 30 কিভাবে লিখি ভালো করে খেয়াল করো। তোমরা সবাই জানো, আমি 1 2 শিখাবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রথম সংখ্যা কি ডেসিমালে? 0 1 2 3 4 5 6 7 8 9। দেখো ডেসিমালে কিন্তু এই 9 এর পরে কোনো সংখ্যা নাই। 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা। তো সংখ্যাগুলো কিভাবে হয়, পরবর্তী 10টা কিভাবে হয়? তাহলে এই 9টা চলে যায় 0-র কাছে। তো 9টা হচ্ছে 0-র কাছে চলে গেল, একবার হচ্ছে 0-র কাছে গেল, এর জন্য হচ্ছে আমাদের 1। এখন দেখো আবার এখানে আমরা কি করলাম, 9টা 0-র কাছে চলে গেছে। দেখো 0 একবার ঘুরছে 0-র কাছে, এর জন্য হচ্ছে 1, এর জন্য হচ্ছে 10। তারপরে দেখো এই যে 1 ঠিকই আছে, 0-র পরে আমাদের কি সংখ্যা আছে? 1। এবং দেখো আমার 1 এর পরে 2। তারপর দেখো এইভাবে সংখ্যাগুলো হচ্ছে 13 14 15 16 17 18 এবং কি আছে? 19 আছে। দেখো এই 9 এর পরে কি কোন সংখ্যা আছে? 9 এর পরে কিন্তু সংখ্যা নাই। 9টা কার কাছে যাবে? 0-র কাছে যাবে, তাই না? 0-র কাছে গেলে বোধহয় একবার ঘুরছে, এই যে 1 ছিল, 1 এর জায়গায় হয়ে যাবে 2। আবার দেখো 20 হয়ে গেছে। এইভাবে তুমি সংখ্যা লিখবা 21 22 23 24 25 26 27 28 29। 29 এর পরে কি 9 এর পরে সংখ্যা আছে? নাই। 9 এর পরে সংখ্যা কি হবে? 0 হবে এবং বাম দিকে হচ্ছে 1 করে বাড়বে, তাহলে কত হবে এখানে? 30। এইটা হচ্ছে 0 থেকে 30 পর্যন্ত আমরা নর্মাল যে ডেসিমাল পদ্ধতিতে যে আমরা বের করি সেটা হচ্ছে এই প্রক্রিয়া। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হলাম, এই 9 যখন 0-র কাছে গেছে তখন 0 হয়েছে এবং একবার ঘুরছে দেখে আমাদের 1 হয়েছে। সিমিলার ভাবে দেখো এই 19 এর 9টা 0-র কাছে গেছে এবং বাম দিকে 1 বাড়ছে, দেখো আমাদের হয়েছে 20। সিমিলার ভাবে দেখো এই 30 এই 0টা গেছে, এই সরি এই 9 এর 0টা গেছে এই 0-র কাছে এবং বাম দিকে 1 বাড়ছে, হয়েছে 30। এভাবে 0 থেকে 30 পর্যন্ত ডেসিমাল সংখ্যা পদ্ধতি লিখলাম। এখন এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিটা লিখতে পারি, যেটা তোমাদের পরীক্ষায় বারবার আসে। এখন আসো আমরা অক্টাল সংখ্যাটা লিখি। অক্টাল সংখ্যাটা আমরা একটু লিখি। তো অক্টালের সংখ্যার মধ্যে কি হবে? প্রথমে 0 1 2 3 4 5 6 7। 7 এর পরে কি অক্টালে কোন সংখ্যা আছে? অক্টালে কিন্তু 7 এর পরেও কোনো সংখ্যা নাই। তো আমাদের 0 1 2 3 4 5 6 7 এরপরে অক্টালের সংখ্যা নাই। তারপরে দেখো অক্টালে কিন্তু 8 হয় না। 8 হয় না। তাহলে কি হবে? এই 7টা কার কাছে যাবে? 7টা যাবে 0-র কাছে, আর 0-র কাছে গেলে একবার ঘুরছে, এর জন্য হবে 1। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এই যে দেখো 7 0-র কাছে গেছে এবং কি বাম দিকে 1 চলে আসছে। এখন আমাদের 1 এর পরে দেখো এই 1 হবে 11, তারপর হবে এটা, তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে 14, তারপরে 15, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 17। এই 7 এর পরে তো অক্টাল সংখ্যা নাই। 7টা কার কাছে যাবে? 7টা 0-র কাছে যাবে, তাহলে 0 হবে এবং বাম দিকে হচ্ছে 1 বাড়বে, তাহলে 1 ছিল, এখন কত হবে? 2। তাহলে 7 এর পরে কি হয়? 17 এর পরে 20 হয়। এমসিতে বারবার আসে। হ্যাঁ, 7 এর পরে 10 হয় কখন? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। আবার সিমিলার ভাবে তুমি দেখো 21 22 23 24 25 26 27 এবং 7 এর পর তো সংখ্যা নাই, কার কাছে যাবে? 0-র কাছে যাবে, তাহলে 0 হবে, বাম দিকে 2 আছে, 3 হবে। আশা করি তুমি বুঝতে পারতেছো। এইভাবে তুমি যত ইচ্ছা লিখতে পারবা, 31 32
33, 34, 35, 36, 37 পর্যন্ত গেলে থেমে যাবে। এ কার কাছে যাবে? ও হচ্ছে জিরোর কাছে যাবে। জিরো বাম দিকে এক বাড়বে, তাহলে 3 আছে কত হবে? 4। তাহলে এইভাবে তোমার কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসে যে 17 এর পরবর্তী সংখ্যা কত? আমাদের 20। আবার 20 পূর্বের সংখ্যা অক্টালে কত? তাহলে 17। এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে। আশা করি এটা তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। অক্টাল সংখ্যা পদ্ধতি এভাবে 30 পর্যন্ত লিখবা, ডেসিমেলে পরে একটা কোড করে, এবং আমাদের লেকচার শিট আছে, শিটের মধ্যে একটা 30 পর্যন্ত সুন্দরভাবে এটা করে দেওয়া আছে। এখন আসো আমরা ডেসিমেল দেখলাম, অক্টাল দেখলাম, আর কি আছে আমাদের? দেখো, ডেসিমেল দেখলাম, অক্টাল দেখলাম, হেক্সাডেসিমেলটা দেখবো, খুবই গুরুত্বপূর্ণ। দেখো তাহলে হেক্সাডেসিমেলে দেখো, হেক্সাডেসিমেলে দেখো প্রথমে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 এর পরে কি সংখ্যা? A, B, C, D, E এবং হচ্ছে F। F এর পরে কিন্তু সংখ্যা নাই। F এর পরে কি সংখ্যা আছে হেক্সাডেসিমেলে? নাই। F এর পরে কি হবে? Fটা কি সর্বশেষ সংখ্যা হচ্ছে 0 কাছে চলে যাবে। দেখো ভালো করে দেখো, সর্বশেষ সংখ্যা 0 কাছে চলে গেল এবং একবার হচ্ছে আমরা রাউন্ড করছি, এর জন্য হচ্ছে 1। তাহলে F এর পরবর্তী সংখ্যা কত হবে? 10। হেক্সাডেসিমেলে F এর পরবর্তী সংখ্যা কত? 10। দেখো আমি আবার করতেছি, দেখো 10 এর পরে দেখো কি হবে? এটা 11, 12, 13, 14 এবং হয়েছে 15, তারপর কি হবে? 16, তারপর হবে 17, 17 এর পরে কি হবে? 18, 18 এর পরে 19, 9 এর পরে কি হবে? 1, 9 এর পরবর্তী সংখ্যা কি হেক্সাডেসিমেলে? A, 10 মানে A, তারপরে টু B, তারপর C, তারপর D, তারপর হচ্ছে E, তার পরবর্তীতে হচ্ছে F, এবং F এর পরে কোনো সংখ্যা নাই। F টা কার কাছে যাবে? 0 এর কাছে যাবে। দেখো 0 এর কাছে গেল, তাহলে 1 আছে, বাম দিকে কি হবে? 2। দেখো এইভাবে ঘটনাগুলো ঘটে। দেখো 1F এর পরবর্তী সংখ্যা কত পরীক্ষার মধ্যে আসে? 20। 20 এর পূর্বের সংখ্যা কত? 1F। তারপর কি লিখতে পারো? 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 এবং লিখতে পারো এখানে 3, 30 কিন্তু হবে না। দেখো 2, এখানে 9 আছে, কি হবে? এখানে A, 2B, 2C, 2D, 2E, 2F। 2F এর পরবর্তী সংখ্যা F কার কাছে চলে যাবে? 0 এর কাছে চলে যাবে। 0, 0 আগে ছিল 2, এখন হবে 3। এভাবে খুব সহজেই কিন্তু তোমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি 1 থেকে 30 পর্যন্ত লিখতে পারবা। আমি 20 লিখে দিলাম। এখন আসো বাইনারিতে। বাইনারিতে বিভিন্ন ভাবে করা যায়। তো বাইনারিতে আমি একটা সহজ নিয়ম তোমাদের দেখাই দিই। বাইনারি সংখ্যা পদ্ধতি দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতি কিভাবে বের করবা? দেখো তুমি অঙ্কগুলা করবা বিসিডি করে, আমি দেখাই দিই। 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, এই কোড ব্যবহার করে তুমি খুব সহজে বাইনারি কোডটা করবা, তাহলে সুবিধা হবে। আগের নিয়মটা ভুল হইতে পারে, যেমন 1010 হইতো আমাদের এখানে। দেখো এইটা আমি করে দিই তোমাদেরকে। তো বাইনারির জন্য 0 বসাবা। দেখো এই বিসিডি কোডের নিচে তুমি একটা ঘর হিসেবে চিন্তা করো, ঘর। এই ঘরে 0 দিলে ঘরটাকে বলা হয় অ্যাক্টিভ, হ্যাঁ, বা অন। আর যদি 0 দিলে বলা হয় অফ, আর 1 দিলে বলা হয় অন। তাহলে আমরা 0-র জন্য মান বের করবো বাইনারিতে। 0-র জন্য দিলে সবগুলো ঘর আমরা কি দিব? 0 দিব। তাহলে 0-র বাইনারি কি হবে? 0। 3টা দিছি, আমরা একটা দিয়ে করি। তারপর 1 এর বাইনারি কি হবে? 1 এর নিচে তুমি 1 দিবা, 1 এর নিচে তুমি কি দিবা? 1। আমরা সরাসরি এখান থেকে তোমাদের দেখাই দিই। 1, 2, 4। আমরা 0-এর বাইনারি মান বের করবো, তাহলে 3টা তুমি 0 দাও। তারপর আমরা হচ্ছে 1 এর বাইনারি বের করবো। 1 এর জন্য 1 দিবা, বাকি ঘরগুলা 0 দিবা। দেখো এই লাইনটা আবার চিন্তা করো না, আমরা যে লাইনে লিখতেছি সেই লাইনটাই হচ্ছে হবে। 1 এর জন্য নিচে 1 দিবা, বাকি ঘরগুলা কি করবা? 0 দিয়ে দিবা। এবং আমরা 2 এর বাইনারি মান বের করবো। 2 এর নিচে 1 দিবা, বাকি ঘরগুলা কি দিবা? 0 দিবা। এইভাবে বাইনারি মানগুলো আমাদের বের হয়ে যাচ্ছে। দেখো বাইনারি মানগুলো আমার বের হয়েছে। তাহলে 0 এর জন্য বাইনারি মান হচ্ছে এটা, 1 এর জন্য বাইনারি মান হচ্ছে এটা, 2 এর জন্য বাইনারি মান হচ্ছে এটা। তারপরে তুমি 3 এর বাইনারি বানাবা, তাহলে 2 আর 1 যোগ করলে হয় 3। দেখো এই দুইটার নিচে আমরা 1 দিবা, তারপর দিবা 0। এটা হচ্ছে 3 বাইনারি। কিভাবে বানাইলাম? যদি একটা ঘরে না হয় তাহলে আর একটা ঘরের সাথে যোগ করে যদি 3 হয় তাহলে ওকে। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তাহলে 2 এবং 1 নিচে 1 দিছি, বাকি ঘরগুলোর নিচে 0 দিছি। 4 এর বাইনারি মান বের করবো। দেখো আমরা কিন্তু এইভাবে মানটা বের করছিলাম, ওই ক্ষেত্রে তোমাদের জটিল মনে হবে। এইটা হচ্ছে সহজ নিয়ম। 4 এর জন্য কি করবা? 4 এর নিচে 1 দিবা, বাকি ঘরগুলা 0 দিবা। এটা হচ্ছে 4 এর মান।
5 এর বাইনারি মান বের জন্য কি করবা, 4 এর ঘর এবং 1 এর ঘর যোগ করলে 5 এবং 4 এর নিচে 1 দিবা, 1 এর নিচে 1 দিবা, বাকি ঘরগুলোর নিচে 0 দিবা। এটা হচ্ছে তোমাদের খুব সহজভাবে এই নিয়মটা কিন্তু করা যায়। এটা কি বুঝতে পারতেছো তোমরা? এই নিয়মটাকে ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা? তার পরবর্তীতে দেখো আমরা হচ্ছে 6 এর বাইনারি মান বের করবো, তাহলে 4 আর 2 যোগ করলে 6, বাকি ঘরগুলোর নিচে 1 0। তারপর দেখো 7 এর বাইনারি মান বের করবো, সবগুলা ঘর যোগ করলে 7 হয়, 4 আর 2 যোগ করলে 6 আর 1 যোগ করলে 7, তিনটার নিচেই 1 দিব। তারপরে আমাদের 8 বানাবো। এখন দেখো আমাদের 8 কিন্তু হয় না, এখানে কি 8 হয়? 8 হয় না। তাহলে 8 যখন না হইতেছে তখন আমরা যে কাজটা করব, এই ঘরের বাম দিকে আর একটা ঘর আমরা সংযুক্ত করব। তাহলে কিভাবে সংযুক্ত করব? এই যে আর একটা ঘর নিব 8, তাহলে 8 এর নিচে আমরা 1 বসাবো, 8 এর নিচে কি বসাবো 1, বাকি ঘরগুলো আমরা বসাবো 0। তাহলে 8 এর বাইনারি হচ্ছে এটা। সিমিলার ভাবে তুমি 9 10 11 12 আমি একটু করে দেই, যেহেতু 30 পর্যন্ত এটা হচ্ছে দেখো, তো আমরা এটা হচ্ছে 9 করব। আগের নিয়মটার চেয়ে এইটা ইজিলি বুঝতে পারবা, এর জন্য এই নিয়মটা করাচ্ছি। তো দেখো 8 আর 1 যোগ করলে 9 হয়, বাকি ঘরগুলো আমরা 0 দিলাম। এটা হচ্ছে 9 এর বাইনারি। 10 8 এর নিচে 1 আর 2 এর নিচে 1, বাকি ঘরগুলো 0। এটা হচ্ছে 10 এর বাইনারি। 11 বানাবা, তাহলে 8 8 2 10 আর 11, তাহলে দেখো 1 1 0 1 1 0। তারপর 12 বানাবো, তাহলে 8 4 12, দুইটার নিচে 1, বাকি ঘরগুলো 0। এটা হচ্ছে 12 এর বাইনারি। 13 বানাবা, তাহলে 8 4 12 12 1 13, তাহলে 1 1 0 1, এটা হচ্ছে 13। 14 বানাবো, 8 4 8 8 4 12 আর 2 14 আর 1 এর নিচে 0 দেবা। এটা হচ্ছে তোমার কত বানাইলাম 14। 15 বানাবা, সবগুলো ঘর যোগ করলে 15 হয়, 8 4 12 12 14 14 1 15, তাহলে সবগুলোর নিচে 1 দিব। এটা হচ্ছে 15 বাইনারি। এখন 16 বানাবা, 16 কিন্তু আর এখানে হচ্ছে না, তাই না? তাহলে তুমি আর একটা ঘর বানাবা, দেখো 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 4 ডাবল 8 8 এর ডাবল 16। তাহলে কি করবো, 16 এর বাইনারিটা কি হবে? 16 এর বাইনারি হচ্ছে 16 এর নিচে 1, সরি 16 এর নিচে 1 আর বাকি ঘরগুলা 0। এটা হচ্ছে 16 এর বাইনারি। 17 বানাবা, 17 এর বাইনারি কিভাবে হবে? তাহলে দেখো 16 আর 1 যোগ করলে 17, বাকি ঘরগুলা 0। এটা হচ্ছে 17 বাইনারি। 18 বানাবা, কিভাবে বানাবা? 16 আর 2 যোগ করলে 18, বাকি ঘরগুলোর নিচে দিবা 0। 19 বানাবা, 16 আর 2 18 আর 1 কত 19, বাকি ঘরগুলা 0। 20 বানাবা, দেখো 16 আর 4 হচ্ছে 20, বাকি ঘরগুলোর নিচে 0। তারপরে 21 বানাবা, 16 আর 4 20 আর 1 21, দেখো 1 0 1, 16 আর 4 20 আর 1 21। এইভাবে তোমরা কিন্তু 30 পর্যন্ত ইজিলি ভাবে এখানে বানাইতে পারবা। 30 এর বাইনারি মানটা বের করি, বাকিগুলো তোমরা বের করো। 16 আর হচ্ছে 8 কত 24 24 আর 4 কত 28 28 আর 2 30, বাকিগুলো হচ্ছে 0। এটা হচ্ছে 30 পর্যন্ত বাইনারি মান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেকগুলা বিষয় শেষ করলাম। 0 থেকে 30 পর্যন্ত বা 1 থেকে 30 পর্যন্ত 0 থেকে করে দেখাইছি তোমাদেরকে। বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমালের মান বের করছি। এটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে আসবে, অনেক গুরুত্বপূর্ণ। এখন দেখো তোমাদের বোর্ড পরীক্ষায় যেভাবে কোশ্চেন গুলো আসে, কিছু কোশ্চেন আমি এখানে তোমাদের জন্য নিয়ে এসেছি। কোশ্চেন গুলো হচ্ছে 18 কি একটি অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যা কি না, এটা হচ্ছে ব্যাখ্যা। এটাকে তোমরা আশা করি পারবা। কি মনে হয়, এটা কি পারা যাবে? 18 কি অক্টাল সংখ্যা, এটা কি মনে হয়? এটা 18 কি একটি অক্টাল সংখ্যা, এটা তোমাদের বোর্ড পরীক্ষায় আসছে। এটা কিন্তু তোমরা যদি, তাহলে কি 18 একটি অক্টাল সংখ্যা হতে পারে না, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতি 8 হতে পারে না। তাহলে এটা হচ্ছে আমাদের কি, আমরা লিখবো 18 একটি অক্টাল সংখ্যা হতে পারে না, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতি 8 থাকতে পারে না। এটা তুমি সুন্দর করে আমি যেভাবে ব্যাখ্যা লাগাইছি সেভাবে তোমরা করবা। তারপর 3 ব্যক্তিক সংখ্যা পদ্ধতি কি, ঢাকা বোর্ড 2018-তে আসছে, অলরেডি তোমাদের করাইছি। তারপরে দেখো 278, এই সংখ্যাটা আমি হুবহু করাই দিছি তোমাদের, সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করো। ডিজিট বা অঙ্ক বলতে কি বোঝো, মাদ্রাসা বোর্ড 2017 সালে আসছে, তোমাদের হুবহু আমি করাই দিছি। তারপরে দিয়েছো দেখো সংখ্যা পদ্ধতি কি, এটা আমি তোমাদের সংজ্ঞা লিখে রেখেছি। 2টা বোর্ড আসছে, মাদ্রাসা বোর্ড 23 এবং 16 সালে। রেডিক্স পয়েন্ট কি, এটা মাদ্রাসা বোর্ড 24 এবং ময়মনসিংহ বোর্ড 24 এবং মাদ্রাসা বোর্ড 18-তে আসছে। এই কোশ্চেন গুলা থেকেই কিন্তু তোমাদের বারবার পরীক্ষায় আসে, ইনশাল্লাহ সামনেও পরীক্ষা থেকে থাকবে এগুলা। বলো, আজকের ক্লাসটা আমরা শেষ করলাম। অনেক বড় ক্লাস ছিল, প্রায় 1 ঘন্টা প্লাস আমাদের ক্লাসটা হয়েছে। কেমন লাগছে এবং সামনে পরীক্ষায় কি এগুলো আসলে ইনশাল্লাহ পারা যাবে কিনা?
তো আজকের ক্লাসে আমি আর থাকতে যাচ্ছি না, আমার আর একটি ক্লাস রয়েছে। তোমরা যদি তোমাদের অনুভূতি জানাইতে পারো, এবং আমি আবার নেক্সট ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো সোমবারে। সোমবারে ক্লাস করার পূর্বে অবশ্যই এই বেসিক ক্লাসটি সবাই দেখবে, বা তোমার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদেরকে দেখাইতে পারো যে শুরু থেকে আইসিটির বেসিক প্রস্তুতি যদি নিতে চাও, তাহলে এইটা আমাদের অনলাইনের একটি কোর্স। এই পেড কোর্স সবার জন্য মুক্ত করেছি, কয়েকটা ক্লাস, 3টা ক্লাস, যাতে তোমরা দেখে বুঝতে পারো অনলাইনে আমরা কিভাবে পড়াইতে পারি বা কিভাবে পড়াই থাকি। তো ইনশাল্লাহ এখান থেকে তোমরা সামনে পরীক্ষায় কমন পাবে, হুবহু কমন থাকবে ইনশাল্লাহ। তোমরা যদি কেউ চাও যে অনলাইনে ডেডিকেট ভাবে আমাদের এই কোর্সে ভর্তি হবা, আমাদের 1500 টাকা কোর্স ফি, কোর্সে ভর্তি হয়ে কিন্তু তুমি আমাদের এখানে ক্লাসটা জয়েন করতে পারো। নেক্সট ক্লাস, আগামী ক্লাস তোমাদের ফ্রি ক্লাস হচ্ছে সোমবার দিন 7টায়। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আগামী ক্লাসে। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে আমি আজকে এই পর্যন্তই রাখছি এবং তোমাদের প্রতি আবারও শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।